এখানে গিভস ফ্রি এনার্জি নিয়ে ডিসকাশন করা যাবে। তো প্রথমে দেখা যাক ডেল এইচ ইকুয়াল টু ডেল জি প্লাস টি ইন্টু ডেল এস। এখানে যে ডেল এইচ আছে সেটা দিয়ে সাধারণত বোঝা হয় যে চেঞ্জ ইন এনথালপি, অর্থাৎ এইচ দ্বারা যে তাপীয় শক্তি আছে সেটা রেফার করে। ডেল জি হলো যে আমাদের আলোচ্য বিষয়, চেঞ্জ ইন গিভস এনার্জি, আর টি হলো যে টেম্পারেচার, আর এসটা হলো চেঞ্জ ইন এন্ট্রপি। আমরা জানি যে কোনো পরিমাণ মানে যে কোনো কাজের জন্য অথবা যে কোনো কনভার্সনে, যে কোনো রিয়াকশনে এন্ট্রপির পরিমাণ সবসময় বাড়তে থাকে। তো এটাই আসলে এই সূত্র দ্বারা রেফার করা হয়েছে, মানে টি ইন্টু ডেল এস। তো এখানে বোঝানো হচ্ছে যে ডেল এইচ মানে একটা বিক্রিয়ায় যে পরিমাণ শক্তি থাকবে তার ডেল জি আর টি ইন্টু ডেল এস এর সমান, যোগফলের সমান হবে। এখন প্রথমে আমরা জানি যে জি অথবা গিভস ফ্রি এনার্জি এই জিনিসটা আসলে কি। কোনো ধরনের সিস্টেমে আমরা দেখতে পারি আমরা সমস্ত এনার্জিটাকে কিন্তু আমাদের নিজের সুবিধা মতো কনভার্ট করতে পারি না। যেমন যখন আমরা লাইট জ্বালাচ্ছি তখন দেখা যাচ্ছে যে পরিমাণ আলো আমরা পাচ্ছি সেটা কিন্তু প্রয়োগকৃত ইলেকট্রিসিটির মানে ইলেকট্রিক পাওয়ারের কিছু অংশ, 80-90%, আর কিছু পরিমাণ শক্তি দেখা যাচ্ছে হিটে কনভার্ট হয়ে যাচ্ছে। তো যে পরিমাণ এনার্জি আমাদের অ্যাক্সেসিবল, অর্থাৎ আমরা চেঞ্জ করতে পারি, আমরা মডিফাই করতে পারি, আমরা নিজেদের কাজে ইউজ করতে পারি, সেটাই আসলে কি ফ্রি এনার্জি অথবা অ্যাক্সেসিবল এনার্জি। তো এই গিভস ফ্রি এনার্জির যে ডিফারেন্স সেটাই আসলে ডেল জি, অর্থাৎ এই ডেল জিটা আসলে মূলত কৃতকাজ, অর্থাৎ শুরুতে যে পরিমাণ ফ্রি এনার্জি ছিল আর পরে যে পরিমাণ ফ্রি এনার্জি ছিল এই দুইটার পার্থক্য বাস্তবে একটা কৃতকাজ। তো আর এস যেহেতু আমরা জানি এন্ট্রপি, তো এখানে আসলে এই সূত্রটা আমরা ভালো করে বুঝতে পারি যে মোট শক্তি সমান যে পরিমাণ কাজ হয়েছে এর সাথে যে পরিমাণ শক্তি নষ্ট হচ্ছে। কারণ কি এন্ট্রপির ক্ষেত্রে যে এনার্জিটা প্রডিউস হয় সেটা কিন্তু আমাদের ওয়েস্ট এনার্জি। তো এই সূত্র থেকে ডিরাইভ করা যায় যে ডেল জি ইকুয়াল টু ডেল এইচ মাইনাস টি ইন্টু ডেল এস। এখন যখন এই জি এর ভ্যালু 0 থেকে কম হয় সেটাকে আমরা তখন বলি থার্মোডাইনামিক্যালি ফেভার্ড ইন দ্য ফরওয়ার্ড রিয়াকশন। অর্থাৎ এখানে যেই উভমুখী সাইনটা আছে এক্ষেত্রে আর থেকে বেশি পরিমাণ পি এর প্রোডাকশন হবে, আর এটাকে স্পন্টেনিয়াস রিয়াকশনও বলা হয়, স্পন্টেনিয়াস রিয়াকশন ফর ফরওয়ার্ড রিয়াকশন। আর ডেল জি এর ভ্যালু যদি 0 থেকে বেশি হয় সেক্ষেত্রে সেটা নট ফেভার থার্মোডাইনামিক্যালি ফর ফরওয়ার্ড রিয়াকশন, সেক্ষেত্রে এটা হবে নন স্পন্টেনিয়াস। তো ডেল জি এখানে আসলে দেওয়া হয়নি। ডেল জি ইকুয়াল টু যদি জিরো হয় সেক্ষেত্রে সাম্যাবস্থা রেফার করে। এখন কাহিনী হলো যে এই বিক্রিয়াগুলো হচ্ছে বা কেন। তো আমরা জানি যে কোনো প্রকারের বন্ধন যে তৈরি হয় সেটা কিন্তু বাস্তবে স্টেবিলিটি অর্জনের জন্য, অর্থাৎ যে জিনিসটার এনার্জি যত বেশি তার স্টেবিলিটি কিন্তু তত কম। কোনো একটা মলিকিউল যত বেশি এনার্জি থাকবে, যত বেশি কাইনেটিক এনার্জি থাকবে, তারা সাধারণত তত বেশি রিয়েক্ট করতে চায়, তারা তত বেশি আনস্টেবল হয়ে থাকে। সেক্ষেত্রে যেমন আমরা আর্গনের কথা যদি চিন্তা করি, আর্গন সাধারণত একটা নোবেল গ্যাস যেটা রিয়েকশন করে না, এই জন্য এটা স্টেবল থাকে আর এটা এনার্জিও কম। এটাকে যদি আমরা বাস্তব উদাহরণের সাথে মিলাতে যাই তাহলে দেখা যাচ্ছে যে মানুষের শক্তি নেই সাধারণত, অথবা শক্তি একটু কম আছে, সে কিন্তু বাইরে অত বেশি অ্যাক্টিভিটি করবে না, সে তত বেশি স্টেবল থাকবে বা স্থির থাকবে। অন্যদিকে যে মানুষের কাছে প্রচুর এনার্জি, যাদেরকে আমরা বলি চটপটে বা চঞ্চল, তাদের ক্ষেত্রে দেখা যায় তারা প্রচুর মুভ করে, এখান থেকে ওখানে মুভ করে অথবা নানা ধরনের কাজ করতে থাকে,
তাদের এনার্জি বেশি, তাই তারা আনস্টেবল। তো এই সমস্ত বিক্রিয়ার মাধ্যমে রিঅ্যাকট্যান্টসগুলো চায় যাতে স্থিতিশীলতা অর্জন করা যায়, এবং এই স্থিতিশীলতা অর্জনের জন্যই মূলত এই সূত্রগুলো ডিরাইভ করা হয়েছে।